হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি ভালোই আছি, সুস্থই আছি। তো আজকের ব্লগটা শুরু করছি এখন থেকে। এখন বাজে সকাল 9টার থেকে ব্লগ শুরু করছি। কালকে সারা রাত আমার বমি করতে করতে গেছে, তো সেই কারণে সকালবেলা ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে। ঘুম থেকে উঠে খেয়ে নিলাম শুধু বিস্কুট, আজকে দুধ চা কিছু খাইনি। কালকে রাত্রেবেলায় আমি বিস্কুট খেয়ে আমার অ্যাসিড হয়ে গেছিলো। মানে কতগুলো বিস্কুট আছে না, একটু মশলাদার থাকে, আর আমার না স্পাইসি জিনিস খেতে এরকম এই টাইমে মন যায়, ভালো লাগে। মানে সেরকম আগে কয়েকদিন আগে অ্যাসিড হতো, কিন্তু এতটা পরিমাণ হতো না। কালকে অ্যাসিড হতে হতে আমার পুরো অবস্থা টাইট করে দিয়েছে। রাত্রে 2:30 পর্যন্ত আমি উল্টি করেছি, এতটাই শরীর খারাপ। আজকে যাব ডক্টরের কাছে। আর আমার ইউএসজিও আছে, ইউএসজিটাও করতে হবে। ইউএসজি দিয়েছি অনেক কদিন হয়ে গেল, ইউএসজিটা করা হচ্ছে না। তো আজকে ভাবছি যে না, আজকে যাই, গিয়ে ইউএসজিটা করে আসি, আর ডাক্তার কি বলে না বলে সেগুলোও শুনে আসি। হাতে তো বেশি সময় নেই। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগে। সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত বিছানাপত্র গুছিয়ে নিয়েছি, আর এই দেখো মুছেও নিয়েছি ঘরটা। কারণ কালকে এরকম অবস্থা, আমি ঘর থেকেই বেরোতে পারিনি, ঘরের মধ্যেই বমি করে দিয়েছি, এতটাই শরীরটা খারাপ ছিল। তো এদিকে বিছানাপত্রগুলো ঠিকঠাক করে গুছিয়ে নিয়েছি। শরীরটার মধ্যে একদমই জোর নেই আজকে, যেন শরীরটা একদম ক্লান্ত ক্লান্ত লাগছে। কারণ কালকে এতবার বমি করার পর শরীরটা আর ভালো লাগছে না। এদিকে সব কিছু হয়ে গেছে, আর এই মানে ভেবেছি এই জায়গাগুলো গোছাবো, কিন্তু আর ইচ্ছে করছে না। তো চলো ডাক্তারের কাগজগুলো বের করে নিই, আর যাব বাড়ি থেকে বেরোবো প্রায় 11টার সময়। ওখানে আমার ফোন করে নাম লেখানো হয়ে গেছে। তো এই হচ্ছে আমার ডক্টরের কাগজ। তো চলো এগুলো বের করে একটা জায়গায় গুছিয়ে রাখি। জানি না আজকে যাওয়ার পর আজকে আমাকে ভর্তি করে দেয় কি না। শরীরটা বেশি একটা ভালো নয়। আর বাবা এই যে টাকা তুলে এনে দিল, এই হচ্ছে টাকা। তো চলো এখন যাই, ডক্টরের কাছে রেডি হব। আজকে ভাবছি যে এই কুর্তিটা পরে যাব। এই কুর্তিটা পরে গেলে অনেকটা সেফ থাকে, মানে ভালো। এই কুর্তিটা অনেকটা চারপাশ দিয়ে ঘেরাও না, এই কুর্তিটাই আমার কাছে অনেকটা ভালো লাগে। আর যে কোনো কুর্তি পরেও যেতে পারি না, খারাপ দেখা যায়, বেবি বাম্পে দেখা যায়, ভালো লাগে না তখন। তো এই যেগুলো নামানো হয়ে গেছে। বাড়ি থেকে বেরোতে বেরোতে আমার এখন তো 9:30 মতো বাজে। তোমাদের ভুল বলেছি, 9টা না, 9:30 মতো বাজে। বাড়ি থেকে বেরোতে বেরোতে কিন্তু 10টা সাড়ে 10টার মধ্যে বেরোবো। কিছু একটা খেয়ে যাব, মা ওইদিকে ভাত বসিয়েছে। আর চলো এখানে দেখে নিই কাগজগুলো কোনগুলো বা আছে, আমি নিজেও বলতে পারি না। আর ভর্তি যদি নিয়ে নেয় তাহলে আমার তো সব কাগজপত্রই নিয়ে যেতে হবে। আগে চলো আমি নিজে দেখে নিই কী কী কাগজ আছে, আর তারপর সেখানে তোমাদের সাথে ব্লগ শেয়ার করব। তো দেখতে তো বন্ধুরা, এদিকে আমি বেরিয়ে যাচ্ছি এখন বাড়ি থেকে। তো আজকে কিন্তু আমার মা আমার সঙ্গে যাচ্ছে না, তোমরা জানোই মা আগের দিন স্যালাইন নিয়েছে, মায়ের শরীরটা ভীষণ দুর্বল। তো সেই কারণে ভেবেছিলাম প্রথমে একাই চলে যাব, কারণ আজকে তো আমার ডাক্তার দেখানো নেই, আজকে শুধু রিপোর্ট করব, আর রিপোর্টটা ডক্টরকে দেখিয়েই চলে আসব। আর আমার বাড়ি থেকে আমাকে একা কিছুতেই ছাড়বে না। এদিকে মামিকে বলা হয়েছিল, মানে আমার যে জলছেটা মামি, মায়ের যে ভাই আছে সেই মামিকে বলা হয়েছিল। আর আমার বড় মামি, ছোটো মামি, ওরাও খুব ব্যস্ত যে ওদেরকেও নিয়ে যাব। ওদের বাড়িতেও মিস্ত্রি লেগেছে, আর আজকে আমার যেতেই হবে, কারণ আমি যেখানে ডাক্তারটা দেখাই সেখানে যে আমার দুটো বন্ধু আছে, তারা নাকি কালকে থাকবে না। তো এই যে বম্মাকে নিয়ে আমি বেরিয়ে পড়েছি বাড়ি থেকে। শুধু একজন গার্জিয়ানটাই আমার লাগতো। তোমরা জানোই যে আমার বড় এখন বাড়িতে নেই, ও আসবে 2-1 দিনের মধ্যে, কিন্তু এই সময়গুলোতে কিন্তু একজন গার্জিয়ান দরকার। এখন যদি আমি ওকে শুধু ডাক্তার দেখানোর জন্য চলে আসতে বলি, এটা কিন্তু ঠিক নয়, কারণ আমাদের সামনে হচ্ছে সবথেকে ভীষণ দরকারি জিনিসটা। আর হাতে তো বেশি একটা সময় নেই। ডক্টরটা আজকে যদি আমি ডক্টরের কাছে না যাই, বা আলট্রাসোনোগ্রাফি যদি আমি না করি, ইউএসজি সেটা যদি আজকে না করি, তাহলে সত্যি আমাকে ভীষণ বকবে। তো ভাবলাম যে না, আজকে করে নেই। আর আমার সকালবেলা ঘুম থেকে উঠে নামটাম লেখানো হয়ে গেছে, ফোন করে দিয়েছিলাম, নামটাম লেখানো সব কিছু কমপ্লিট। তো বম্মাকে নিয়ে যাচ্ছি, দুজন মিলে একটা টোটো রিজার্ভ করেছিলাম। আমি যখন যাই তখনই আমি টোটো রিজার্ভ করেই যাই। তো এই যে টোটোটা রিজার্ভ করেছিলাম, দুজন বসে আরামে চলে যাচ্ছি। আর আমাদের বাড়ি থেকে আমি যেখানে ডক্টর দেখাই সেখানে বেশিক্ষণ মানে দূর না, যেতে 45 মিনিট লাগে। শুধু একা যেতে পারবো না, এটাই হচ্ছে কথা। তো বম্মা নিয়ে যাচ্ছি, কারণ রাস্তাঘাটে বাই চান্স যদি শরীর খারাপ হয়, বম্মা একটু বাড়িতে ফোন করতে পারবে। তো এখন তো যখন খুশি তখন শরীর খারাপ হয়ে যেতে পারে। এর আগে 10 দিন আগে যখন ডক্টর দেখিয়ে আমি এসেছি, ডাক্তারবাবু বারবারই আমাকে বলে দিয়েছে যে এখন কিন্তু খুব সাবধান,
তো তাই কিন্তু আমি অনেক সাবধানে চলাফেরা করি আর একটু হাঁটাচলাটা বেশি করি, কারণ এই মুহূর্তটাই কিন্তু আসল। তো সেই কারণে একটু হাঁটাচলাটার মধ্যে আমি আছি। তো এদিকে কিন্তু আমরা যাচ্ছি এখন ডক্টরের উদ্দেশ্যে। বম্মা আর আমি দুজনে মিলে অনেক গল্প টল্প করে দুজনে মিলে কিন্তু একসাথে গিয়েছিলাম। তো বারবার করে এখানে ঠাকুরকে প্রণাম করছিলাম, কারণ আজকে যাই হোক আজকে আমি সব কিছু জানতে পারবো। রিপোর্ট যা আছে সব কিছুই আজকে দেবে। আজকে সব আমি জানতে পারবো যে আমার পুচকু ঠিক কতদিন পর হবে, আমার পুচকুর ওজন কতটুকু আছে, যা আছে সব জানতে পারবো। সত্যি আমি যেগুলো আজকে জেনেছি আমি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আমি ভীষণ খুশি, আগেই বলে দিচ্ছি, কারণ খুশির জিনিসগুলো এত দেরি করাটা হয়তো আমার পক্ষে সম্ভব না। আর বম্মাকে নিয়ে যাচ্ছি, বম্মাও আজকে কালকে একাদশী গেছে তোমরা জানো। তো সেই কারণে কালকের একাদশীর উপবাস ছিল, আজকে সকালবেলা কোনো রকমের নাকে মুখে ভাত দিয়ে আমার সাথে চলে যাচ্ছে। আর এটা কেমন বম্মা আমি তোমাদেরকে বলি, এটা হচ্ছে আমার দাদার শাশুড়ি। তো হবে বড় মা, আমি কিন্তু বড় মা ডাকি না, আমি বম্মা বলে ডাকি। ছোটোবেলা থেকেই এই বম্মা আমাকে ভীষণ আদর করতো, ভীষণ ভালোবাসতো, এখনও ভীষণ ভালোবাসে। আর প্রত্যেকটা মানুষই আমাকে বলে, যখন এই বম্মাকে নিয়ে কোথাও যাই তখনই বলে যে তোমার মা নাকি। আমি বলি হ্যাঁ আমার বড় মা। এদিকে কিন্তু আমি হসপিটালটা পার হচ্ছি, যখনই পার হচ্ছি তখনই মনের ভিতরে একটা অন্যরকমই অনুভূতি কাজ করছে, কারণ আর কিছুটা দিন পর আমি কিন্তু এখানে ভর্তি হতে চলেছি। কদিনের জন্য হবো জানি না, যদি সিজার হয় তাহলে 6 দিন, যদি নর্মাল হয় তাহলে হচ্ছে 1 দিন। যতদিনই হোক এখানে কিন্তু ভর্তি হতেই হবে। তো আমি যেখানে ডক্টর দেখাই সেটার সামনেই হচ্ছে আলট্রাসোনোগ্রাফি যেখানে আমি করব। তো সেখানেই আজকে আমি চলে এসেছি, নামটাম লেখানো হয়ে গেছে। সকালবেলা ফোন করেছিলাম আমার একটা বন্ধুকে, তো সেই নাম লিখিয়েছে, 2 নম্বরে আমার নাম পড়েছে। এই হচ্ছে নার্সিংহোমের সাথেই হচ্ছে লাইফলাইন একটা আলট্রাসোনোগ্রাফির একটা বড় জায়গা আছে, সেখানে আলট্রাসোনোগ্রাফি করা হয়। তো চলো টোটো থেকে নেমে পড়লাম, আর টোটো দাদাকে বললাম তোমার যদি কোনো ভাড়া থাকে তুমি ভাড়াটা মেরে আসো, কারণ আমাদের জন্য সারাদিন না হলে দাদারা থাকতে হবে। এখানে এসে দেখছি অনেক মানুষ আছে আজকে ওই জায়গাটাতে ভীষণ ভিড়। আজকে নাকি 2 দিন পর ওই ডাক্তারবাবু এসেছে এখানে আলট্রাসোনোগ্রাফি করতে, আর 2 দিন নাকি ছুটি ছিল। নার্সিংহোমটার সামনে দিয়ে যখন যাচ্ছি বুকের ভিতরটা ধ্রাস করছে, কারণ দেখো কখন কার কোন সময় কি হয়ে যায় এদিকে বলাই যায় না। অনেক বছর হয়ে গেল, প্রায় 1.5 বছরের মতো বা 2 বছরের মতো এই নার্সিংহোমটায় কিন্তু একবার এসেছিলাম। নার্সিংহোমে বেশি একটা ঢোকা হয় না, তখনই ঢুকেছিলাম। আর এইদিকে দেখছি ছোট ছোট বাচ্চার কত জামা কাপড়, আর কিছুদিন তারপরে কিন্তু আমাদের এই জামা কাপড় কিনতে হবে। এই হচ্ছে সাথেই দোকান, এই দোকানটা পার হয়েই হচ্ছে সেই ইউএসজি রিপোর্ট করার জায়গাটা। তো চলো সেখানে যাই, গিয়ে দেখি যে কেমন ভিড় টিট। আমার 2 নম্বরের নাম বেশিক্ষণ লাগবে না, এসে দেখি প্রচুর ভিড়, অনেক মানুষ বসে আছে। আমি হচ্ছে 2য় নাম্বারে, বেশিক্ষণ লাগবে না আমার। কিন্তু এখানে অনেক ভিড় ছিল, দেখো ভেতরে কত মানুষ বসে আছে, বাইরেও কিন্তু অনেকেই আছে। এখানে নাকি বাচ্চার ডক্টরও আছে, তাই দেখছি কিছু কিছু মহিলা বাচ্চা নিয়ে এসেছে এখানে দেখাতে। তো আমি আমার যে আগের যেগুলো ছিল মানে ডাক্তারের রিপোর্ট, তো সেগুলো জমা দিয়েছিলাম। আমাকে বললো প্রথম ডাক্তারের রিপোর্টটা আর আধার কার্ডটা জেরক্স করে আনতে। তো আমি চলে এসেছি একটা জেরক্সের দোকানে, এখান থেকে জেরক্স করে নিয়ে যাব। তো এই যে দাদাটা কিন্তু আমাকে জেরক্স করে বের করে দিচ্ছে। আর আমার আধার কার্ডটা না আমি আনিনি, আমার মোবাইলে ফটো ছিল, তো সেটাই দিয়ে দিলাম, বললাম যে এটাই বের করে দাও। আগে না এটা লাগতো না জানো, আগে যখন আমি প্রথম 5 মাসে যখন আমি ইউএসজি করিয়েছি কোচবিহারে তখন এটা লাগেনি, তো এবার নাকি এখানে লাগবে। তো সেই কারণে কিন্তু এই দুটো আমার বের করতে হলো। আর দোকানটা একদমই যেখান থেকে আমি ইউএসজিটা করবো সেটার একদম সামনেই ছিল, বেশি দূরত্ব ছিল না। এখান থেকে আমি জটপট করে কিন্তু এটা নিয়ে বেরিয়ে পড়বো ওই জায়গার উদ্দেশ্যে, মানে যেখানে আমি নাম লিখিয়েছি সেখানে। তো দেখো আজকে কিন্তু হসপিটালে এখানে প্রচুর ভিড়, আর এখানে এলেই না কিছু না কিছু মানুষকে দেখা যায়, কারো হাতে কাটা, কারো পায়ে ব্যথা, মানে প্রচুর কষ্টকর জিনিসগুলো দেখা যায়। ভীষণ খারাপ লাগে, সত্যি ভীষণ কষ্টকর। এই যে জয় মেডিকেল দেখছো, এখানেই কিন্তু আমি ডক্টর দেখাই। এখানে কিন্তু পিকে কুন্ডু নামে একটা ডক্টর আছে, সেই ডক্টরকে আমি দেখাচ্ছি। আজকে ভাবছি যে আজকেই আমার যেন লাস্ট আসা হয়, আর যেন আসতে না হয়, কারণ এইভাবে ডক্টর দেখানো আস্তে আস্তে আমার না ভীষণ কষ্ট হয় জানো, ভীষণ কষ্ট হয়। কারণ এই সময় টোটো জার্নি বা অটো জার্নি, গাড়ি জার্নিতেই কিন্তু ভীষণ কষ্টকর। তো তাই ভাবছি যে আজকেই আমি রিপোর্টটা নিয়ে আজকেই দেখাবো। আর রিপোর্ট নিয়ে ফেললে আর দেখানোর কোনো আমার সেরকম থাকবে না। যেদিকে বম্মাকে নিয়ে যাচ্ছি, বম্মা কিন্তু আমাকে ধরে ধরে নিয়ে যাচ্ছে। আর এই বম্মাটা আমাকে ভীষণ ভালোবাসে, আমার পাশের বাড়িতেই কিন্তু মানে আমাদের সাথের বাড়িতেই
তাদের বাড়ি। তো আমি যখন বললাম যে চলো না আজকে আমার সঙ্গে ডক্টরের কাছে যাই, এক কথায় রাজি হয়ে গেছে, কিচ্ছু বলেনি। তো আমি চলে এসেছি ভেতর দিকে, এসে দেখি যে অনেক লোকজন এখনও বসে আছে। ডক্টর আসবে 12টার সময়, এখন বাজে 11টার থেকে একটু বেশি, সেরকম 15, 11টা 15, 20 এরকম বাজে, ঘড়িটা তখন দেখা হয়নি। তো তারপর এখানে বসে গেছি। এই যে হচ্ছে রিসেপশন। তো এখানে কিন্তু এসেই আমি এটা জমা দিয়ে দিয়েছি। এখানে 3জন দিদি বসে আছে, নাম লিখছে, আর এখানে মোবাইল নাম্বারগুলো রাখছে। মোবাইল নাম্বারগুলো রাখে সেই একটাই কারণ মোবাইল নাম্বারগুলো রাখার দরকার পড়ে কেন, কেউ যদি এখান থেকে চলে কোথাও যায়, মানে একটু দূরে যায়, তো তাকে ফোন করে আনা যায়। আমার 2 নম্বরে নাম ছিল, কিন্তু আমার কপালটা এতটাই খারাপ জানো, আমার রিপোর্ট হয়ে গেছে মানে অনেক তাড়াতাড়ি। আমি সবার আগেই দেখিয়ে ফেলেছি, আগেই আমার হয়ে গেছে ইউএসজিটা, কিন্তু এখানে আমার একটা গন্ডগোল হয়েছে। আমার রিপোর্ট হয়ে গেছে, কিন্তু ইউএসজির যে ফটোটা আছে ওটাই নাকি হয়নি। তো এর জন্য কিন্তু আমার অনেকটা এখানে দেরি হয়ে গেছে। এখানেই আমার 2:15 বেজে গেছে। তো তারপর আমি যখন ডক্টরের কাছে যাই, ওখানে গিয়ে দেখি যে ডক্টর, আমি ওখানে ঢুকতেই ডক্টর বেরিয়ে গেল, মানে তার ডক্টরের নাকি নার্সিংহোমে ডিউটি আছে। তো আবার 2-2.5 ঘন্টা এরকম করে বসে থাকতে থাকতেই আমার কালকের দিনটা চলে গেছে। না হলে কিন্তু আমার এতক্ষণ লাগতো না, আমার সময় কিন্তু খুব কম সময়ের মধ্যেই সব কিছু হয়ে গেছিলো। এদিকে আবার বসে আছি এখন আমার রিপোর্টের জন্য। হয়ে গেছে ইউএসজি করিয়ে চলে এসেছি, বাইরে এসে বসে আছি, আর ভালো লাগছে না। কতক্ষণ বললো যে আরও 1 ঘন্টা লাগবে। আমার পরে যারা করেছে তারা রিপোর্ট নিয়ে চলে যাচ্ছে আমার সামনের দিকে। মনটা ভীষণ খারাপ লাগছে। সকালবেলা বাড়ি থেকে পেট ভরে খেয়ে এসেছি, কারণ এর আগে যখন আমি রিপোর্টটা করিয়েছি 5 মাসে, তখন না পেট ভরে সেরকম খাইনি। তখন না মনে হয়েছিল যেন মানে কেমন একটা খারাপ লাগছিল, আর মানে বাচ্চার হার্টবিট পাওয়া যাচ্ছিল না সেই টাইমটাতে। তাই আজকে পেট ভরে খেয়েছি। আমার রিপোর্টটা হয়নি বলে বম্মারও কিন্তু ভীষণ কষ্ট হচ্ছে, বলছে যে এই সময় কিন্তু এতক্ষণ বসে থাকা যায় না। আমিও বসে থাকতে পারছিলাম না, ভীষণ খারাপ লাগছিল, আর প্রচুর কোমরে ব্যথা করছিল আমার। না জানো কি হয়, মানে কোমরটা প্রচণ্ড চাবায়। এমনিতে অন্য কোথাও ব্যথা তো বুঝি না, কিন্তু কোমর চাবায়। 1-1.5 ঘন্টা কোমরটা ভীষণ ব্যথা। তো একাদশী গেল, এখন আসছে পূর্ণিমা। এই সময়গুলোতে না এই একটু কষ্ট বেশি হয়। একাদশী, পূর্ণিমা, অমাবস্যা, এই তিথিগুলো আসলেই না আমার ভীষণ কান্না পায়, কারণ এই তিথিগুলোতে না ভীষণ কষ্ট হয়। পা ফুলে যায়, পাগুলো ভারী ভারী হয়ে যায়। না হলে কিন্তু এমনি টাইমে আমি সুস্থই, আমার শরীরও হালকা থাকে, সেরকম বেশি ভারী থাকে না। এমনিতে আমাকে দেখে কেউ বুঝতেই পারবে না যে আমার মাস পড়ে গেছে, মানে আমার প্রায় 10 মাস পড়ে গেছে। তো অনেকেরই দেখছি আজকে 8 মাসে ওখানে ইউএসজি করতে এসেছে, কিন্তু তারা অনেকটা দুর্বল হয়ে গেছে। আমি অতটাও দুর্বল হইনি, আমার শরীর অনুযায়ী, আমার মনের তাগদ অনুযায়ী আমি বুঝতে পারি। আর তারা দেখি একদম দুর্বল হয়ে গেছে। কি করব বলো, এখন আমার সব ঠিক আছে, শুধু একটাই গন্ডগোল, আমি অমাবস্যা, পূর্ণিমা, একাদশী এলে আমি এটা সহ্য করতে পারি না। এটা নাকি হয় গর্ভবতী মহিলাদের অমাবস্যা, পূর্ণিমা, একাদশীতে ব্যথা বাড়ে। তো সত্যি যখন হয় না আমি প্রচণ্ড কষ্ট পাই, হাত পা পুরো ব্যথা ব্যথা করে, শরীর ভীষণ খারাপ লাগে। এগুলো চলে গেলে আবার শরীরটা ফিটফাট মনে হয়, একদম ফ্রেশ। তো এখনই কিন্তু আমার নাম ডাকবে, নাম ডেকেই কিন্তু আমাকে ইউএসজি রিপোর্টটা ধরিয়ে দেবে, সেটা নিয়ে যাব আমি ডক্টরের কাছে। তো আমাকে বলছিল যে তোমারটা কেন বা হচ্ছে না, একটু দেরি হচ্ছে, একটু বসো। আর আমি বেশিক্ষণ বসে থাকতে পারছিলাম না, কোমরটা ব্যথা করছিল বলে একটু বসছিলাম, একটু দাঁড়াচ্ছিলাম, একটু হাঁটাচলা, এপাশ ওপাশ হাঁটাচলা করছিলাম। মানে বসে বেশিক্ষণ থাকতে পারি না, আবার বেশিক্ষণ দাঁড়িয়েও থাকতে পারি না, কষ্ট হয়। যারা যারা মা হয়েছে তারা জানো যে এই সময়গুলোতে কতটা কষ্ট হয়, কতটা হয়, মানে খারাপ লাগা থাকে। কী করবো বলো, এই সময়গুলো এমনভাবে আমার পার হচ্ছে না যে না পাচ্ছি স্বামীকে কাছে, কিছুই না। এখন যদি আমি ওকে বলি বাড়িতে চলে আসতে, বাড়িতে কি করে আসবে বলো। এখন শুধু আমাদের ভালো লাগাটা, ভালোবাসাটা দেখলে হবে না, আমাদের টাকা পয়সাটাও কিন্তু দরকার। সামনে যে কতগুলো টাকা লাগবে নিজেও জানি না, সব কিছু রেডি করে কিন্তু আমাদের নামতে হবে। আমরা কিন্তু 10-15 হাজার টাকা হাতে নিয়ে বসে নেই যে সবসময় থাকবে আমাদের হাতে। তো এখন বেরিয়ে পড়েছি, আমার রিপোর্টটা নিয়ে বেরিয়ে পড়তে ডাক্তারবাবু আমার সামনে দিয়েই চলে গেল। এখন বলছে যে 1-2 ঘন্টা পর ডক্টর আসবে, তখন রিপোর্ট দেখাবো। তো কি করব, বম্মাকে বললাম চলো একটু হসপিটালটায় ঘুরে আসি। এই হচ্ছে আমাদের হসপিটাল, মাথাভাঙ্গা মহকুমা হাসপাতাল, সামনেই হসপিটাল একদম, তার সামনে নার্সিংহোম, আর এখানে আমি ডক্টর দেখাই। ভেতরে ঢুকবো না, এই সময় ভেতরে ঢোকাটা ঠিক না, তো ভাবছি যে না বাইরের থেকে একটু ঘুরে আসি। এই দেখো এটা হচ্ছে হসপিটাল, আর কিছুদিন পর এখানে আমার আসতে হবে। আর কখন আসতে হয় বলা যায় না সত্যি। আর এখানে এসেছিলাম অনেক দিন আগে, প্রায়
কত হবে 6-7 বছর আগে এসেছিলাম। তখন কাকে যেন দেখতে এসেছিলাম ভুলে গেছি। ও হ্যাঁ, মনে পড়েছে, বৌদিকে দেখতে এসেছিলাম। তো চলো একটু ভেতর দিকটাকে ঢুকি, কিন্তু একদম বেডের সাইডগুলো যে আছে ওই দিকে ঢুকবো না, কারণ ওই দিকে ঢোকাটা এই সময় আমার এই শরীর নিয়ে হয়তো ঠিক না। তো যাচ্ছিলাম ভেতর দিকে, আর মনটা না একটু ছটফট করছিল, মনটা একটু কেমন করছিল, আর ভয়ও ভয় লাগছিল, কারণ এখানেই কিন্তু আর কদিন পর আমাকে আসতে হবে। আর আমি কিন্তু হসপিটালে ভর্তি হব, নার্সিংহোমে ভর্তি হব না, কারণ জানো আমাদের না এত টাকা পয়সা নেই গো। আমি এত টাকা পয়সা দিয়ে যে আমি নার্সিংহোমে ভর্তি হব পারবো না, কিন্তু এখন সব ভগবানের হাতে। আমার ইচ্ছে আছে হসপিটালে এসে ভর্তি হব, যা হবে ভগবান উপরে আছে, ভগবান দেখবে। কিন্তু 40-50 হাজার টাকা দিয়ে নার্সিংহোমে আমি সিজার করব বা নার্সিংহোমে আমি নর্মাল ডেলিভারি করব, এটা আমার পক্ষে সম্ভব না। আমি না এত বড় লোক না সত্যি, আমার বরের এত টাকা নিয়ে যে ও সামলাতে পারবে। এখন যদি আমার 40-50 হাজার টাকা চলে যায়, আমি যে পরবর্তী দিনগুলো কিভাবে সামলাবো আমি নিজেও জানি না। হ্যাঁ, তোমরা অনেকেই বলতে পারো কিপটামি করছো, কিপটামির কিছু নেই গো। মানে বলে না, যতটুক তোমার পুঁজি ততটুকুই তোমার কিন্তু খরচ করতে হবে। আমার পুঁজি নেই, আমার যদি পুঁজি বেশি একটা থাকতো আমি চেষ্টা করতাম। এখন আমার পুঁজি একদমই কম, তো সেই কারণে যাচ্ছি, অনেকের চোখে দেখছি জল, কারো হয়তো কিছু হয়েছে। এখানে আস্তে আস্তে দেখলাম একটা মহিলার না হাত কেটে গেছে, একদম অনেকটা, প্রায় হাতটা পুড়েই গেছে অনেকটা। দেখে ভীষণ কষ্ট লাগলো, ভীষণ খারাপ লাগলো, চোখে জল চলে এলো। কিন্তু আমি ওনার রক্ত ওগুলো দেখিনি, শুধু আমি দেখলাম যে মহিলাটা ভীষণ কাঁদছে, আর পাশের থেকে একজন বলছে যে ওনার হাতটা কেটে পড়ে গেছে, পুরো হাতটাই নাকি পড়ে গেছে, একদম যেটা আমাদের মুঠি করি জায়গাটা ওখান থেকেই পড়ে গেছে। দেখিনি, কারণ এসব দেখলে না পরে যদি আবার ভয় টয় পাই, কারণ এই সময় এইসব ভয় এসব একটু বেশি লাগছে আমার, তো সেই কারণে আমি আর যাইনি ওই পাশটাতে। বম্মা একটু দেখে এলো, আর ভীষণ খারাপ লাগছিল মহিলাটার জন্য, অনেকটা বয়স হয়েছে, এই অর্ধেক বয়সে এসে এরকম একটা ক্ষতি শরীরের, খারাপ লাগে কিন্তু, তাই না? হসপিটাল যা আছে সব কিছুর মধ্যে এলেই কিন্তু খুব রোগী এসব দেখা যায়। আর আমার মনে পড়ে আমার বাবার কথা, কারণ আজ থেকে প্রায় কিছু বছর আগে আমার বাবাও কিন্তু এরকম একটা হসপিটালে ভর্তি ছিল। বাবাকে দেখতে আসতাম, কত কত কান্না করতাম, কত মানুষের চিৎকার শুনতাম, খুব খারাপ লাগতো। এই হচ্ছে জরুরি বিভাগ, ইমার্জেন্সি। এদিকেই কিন্তু এসে প্রথমত আমাকে ঢুকতে হবে, এদিকেই ঢুকবো, এদিক থেকেই আমার একদিন বেরোতে হবে পুচকিকে নিয়ে। ভীষণ মজার একটা সময় আসছে, ভীষণ আনন্দের একটা সময় আসছে, ভালো লাগার একটা সময় আসছে, খুব তাড়াতাড়ি ভয়েরও সময় আসছে। ওই যে ওপর তলাগুলো দেখতে পাচ্ছ, ওখানে কিন্তু প্রেগনেন্সি মহিলাদের রাখে। আর না, হসপিটালটা বেশি একটা পরিষ্কার নয়, একটু নোংরা টাইপের আছে। এমনিতেই সকালবেলা করে পরিষ্কার করে, কিন্তু জানো না মানুষজন এখন নোংরা বেশি, মানুষজনের গন্ধ শরীর, তারপর হচ্ছে পেচ্ছাপ পায়খানার ওসব গন্ধ, খুব গন্ধ হয় জায়গাগুলো, কিন্তু ভেতরগুলো কিন্তু অনেকটাই পরিষ্কার। বাইরেটাই একটু নোংরা, কারণ বাইরেটা কিন্তু অনেক লোকজন থাকে, তো তাই কিন্তু বেশি একটা পরিষ্কার করে রাখে না। এখন পরিষ্কার অপরিষ্কার এইসব দেখলে চলবে না, আসতেই হবে আর কয়েকদিন হাতে, তারপরেই সব কিছু ভয় সব কিছু পার হয়ে কিন্তু আমার পুচকুকে নিতে আমি আসছি খুব তাড়াতাড়ি। তাই হসপিটালটাকে এখন বাই বাই বলে দিলাম। তো চলো এখন রিপোর্ট নিয়ে চলে এলাম ডক্টরের এখানে, এখন ডক্টর দেখাবো, দেখিয়ে চলে যাব কিন্তু বাড়ির উদ্দেশ্যে। এসে বসে আছি, ডক্টর চলে এসেছে। ডক্টর বলছে যে 4 জন রোগী দেখার পর নাকি রিপোর্ট দেখবে। এখন ওনার কথা অনুযায়ী তো হবে না, সেই কারণে বসে আছি, রিপোর্টটা দেখালেই চলে যাব। এদিকে আমাদের টোটো দাদা চলে এসেছে। তারপর আমরা টাউনে এসে কিছু খেয়েছিলাম, বম্মার সুগার আছে বলে বম্মাকে সন্দেশ, মিষ্টি, দই, তারপর মালাইকারি এসব খাইয়েছিলাম, আমিও এগুলোই খেয়েছিলাম। আর ভাজা পোড়া খাইনি। 2 দিন আগে আমার প্রচুর গ্যাস হয়েছিল, গ্যাসের কারণে সারা রাত বমি করেছি, সেই কারণে আর অন্য কিছু আমার খাওয়া হয়নি, বম্মাকে এগুলোই খাওয়িয়েছিলাম। অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে এলাম। তোমরা দেখলেই যে আমি গেছিলাম হসপিটালের উদ্দেশ্যে, তো বাড়িতেও চলে এসেছি। কি হয়েছে না হয়েছে সব তোমাদের সাথে শেয়ার করব। তোমরা আমার মুখ চোখের অবস্থা দেখে বুঝতে পারছো আমি কতটা টায়ার্ড আজকে। তো ভাবলাম যে আজকে আর এত কিছু করবো না, কারণ আজকে এইসব ডাক্তারের এইসব কাজ সব কিছু শেয়ার করতে করতে তোমাদের সাথে আমার ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে। কয়েকটা কথা তোমাদের শুধু বলে রাখবো যে সব কিছু ঠিকঠাক আছে, ডাক্তারবাবু ডেট দিয়ে দিয়েছে, বাচ্চার ওজন যা আছে সব ঠিক। তাছাড়াও একটা সুখবর তোমাদেরকে আমার জানানো আছে, যেটা শুনে আমি ভীষণ খুশি হয়েছিলাম।
এমনকি তোমরাও খুশি হবে, তোমরাও ভীষণ খুশি হবে কথাটা শুনে। আমি তো এতটাই খুশি এই কথাটা শুনে যে আমি নিজেকে সামলাতেই পারছিলাম না। কালকে বাড়িতে এসে সবাইকে বললাম, সবাই খুশি খুব। তোমাদের সাথেও আমি খুব তাড়াতাড়ি শেয়ার করব। আরে খুব খুব একটা খুশির খবর তোমাদেরকে বলবো। খুব খুশি আছি, সবাই মিলে খুব আনন্দে আছি। আর হাতে মাত্র কয়েকটা দিন, বেশি দিন নেই। আর একটা কথা তোমাদের বলি, আমি তোমাদেরকে বলেছিলাম যে আমাদের এদিকে গ্রামের মধ্যে আমরা টোটালি 5জন মেয়ে প্রেগনেন্ট হয়েছি একসাথে। প্রথমত একটা বৌদি, পরে কাকি, পরে ভাস্তি, পরে আমি। তো তোমরা জানো যে বৌদির আর কাকির বাচ্চা হয়ে গেছে, বৌদির ছেলে হয়েছে, কাকির মেয়ে হয়েছে, ভাস্তিরও আজকে ছেলে হয়েছে। ভীষণ খুশি। এবার হচ্ছে আমার পালা। ডাক্তারবাবু ডেট দিয়ে দিয়েছে, সব কিছুই খুব তাড়াতাড়ি হচ্ছে, সব কিছুই খুব কাছাকাছি, বেশি দিন নেই। তো মনের ভিতরে খুব আনন্দ কাজ করছে, ভয় লাগাও কাজ করছে, সব মিলিয়ে একটা অন্যরকমই আশা, অন্যরকমই জিনিস কাজ করছে মনের ভিতরে। আর ডাক্তারবাবু বলে দিয়েছে আমার যে প্রবলেমগুলো হচ্ছে এগুলো একটু হবেই এই সময়। আর মানে এই জিনিসগুলো একটু বেশি হলেই আমাকে যেতে বলেছে। তো এখন শুধু তার অপেক্ষা, এখন শুধু আমাদের পুচকুর অপেক্ষা বা পুচকির অপেক্ষা, যে কবে আমার কোলে আমি নিব, কবে তোমাদের সাথে শেয়ার করব। মানে খুব আনন্দ লাগছে, সত্যি কথা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। তোমরা আমার হাসি দেখে বুঝতে পারছো আমি কতটা আনন্দে আছি। আর একটা আমি ভুল করেছি, দেখো আমি কাল ব্লেড দিয়ে ভুরু প্লাগ করেছি। তো মানে আমি ভেবেছিলাম পার্লারে তুলবো, তো পার্লারে যাওয়া হয়নি, ব্লেড দিয়ে কাটতে গিয়ে এখানটা আমি একটু বেশি কেটে ফেলেছি। দেখো মুখটা কি বিচ্ছিরি লাগছে, তাই না? কিন্তু উঠে যাবে আমি জানি, কিন্তু তবুও দেখো আজকে কিন্তু বিচ্ছিরি লাগছে মুখটা দেখতে। এমনিতেই তো সুন্দর না, অনেকেই বলো কালো, এটা সেটা অনেক কিছু, তবুও আজকে মানে মুখটা খুব খারাপ লাগছে আর খুব টায়ার্ড আছি। এসেছি ডাক্তারের কাছ থেকে, আসার পর ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি। তোমরাও অনেক অপেক্ষায় আছো, কালকের ভিডিও দেখে তোমরা বুঝেছো বাড়িতে শরীর বেশি ভালো নয় মার। আর তো সব কিছু সামলে ডাক্তারের কাছে গিয়ে এত সুন্দর একটা খুশির খবর এনেছি, এটাই আমার কাছে বড় পাওনা। বাড়ির সবাই খুশি, সবাই খুব আনন্দ আছে। চলো কালকে তোমাদের সাথে সম্পূর্ণ শেয়ার করবো, বাচ্চার ওজন টোজন যা আছে সব শেয়ার করবো তোমাদের সাথে। তো চলো কালকে তাড়াতাড়ি ব্লগ নিয়ে চলে আসবো।